গুড মর্নিং। আজকে এমএসকে এর প্রথম অনলাইন ক্লাস। আপনারা সকলেই জানেন যে এই করোনা মহামারীর কারণে যে লকডাউন হয়েছে তার ফলে আমাদের কাজ আটকে রয়েছে, আমরা ক্লাস দিতে পারছি না। তো সেই জন্য এই পদক্ষেপটা নেওয়া হয়েছে যাতে আপনারা ভিডিওর থ্রুতে অর্থাৎ অনলাইন থ্রুতে সাবজেক্টগুলো সম্পর্কে শিখতে পারেন এবং পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারেন। যাই হোক না কেন, আজকে আমি পড়াবো হচ্ছে ইংলিশ আমার বিষয়, এবং আজকে আপনারা যেটা শিখবেন সেটা হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশন জিনিসটা কি না, প্রথমে জানতে হবে প্রিপজিশন কাকে বলে। প্রি এর অর্থ হচ্ছে আগে, এবং পজিশন পজিশন হচ্ছে অবস্থান। অর্থাৎ প্রিপজিশন কথাটার অর্থ হচ্ছে আগে অবস্থান। আমরা যখন কোনো একটা কাগজের সঙ্গে অন্য একটা কাগজকে জুড়তে চেষ্টা করি তখন তার জন্য আমরা কি ইউজ করি? আমরা ইউজ করি গ্লু বা আঠা। প্রিপজিশন হচ্ছে এই গ্লু বা আঠার কাজ করে। প্রিপজিশন একটি সেন্টেন্সের সঙ্গে কোনো একটি অংশকে বা কোনো একটি দুটি শব্দকে সেই সেন্টেন্সের সঙ্গে যুক্ত করে এবং সেই সেন্টেন্সের সঙ্গে তার সম্পর্ক স্থাপন করে। উদাহরণ কীরকম বলি, আই গো। আই গো এটা মানে আমি যাই, এটা ফুল স্টপ দিতে পারি কারণ এটা কমপ্লিট সেন্টেন্স, আমি যাই। আমি যদি এর সঙ্গে মার্কেট বা বাজার একে যদি যুক্ত করার চেষ্টা করি তাহলে আমাকে যেটা করতে হবে, আই গো টু মার্কেট, আমি বাজারে যাই। অর্থাৎ এই ওয়ার্ডটা যুক্ত করব, তাই টু হচ্ছে এখানে প্রিপজিশন, এবং টু কথাটা মার্কেটের আগে বসেছে তাই এর নাম হচ্ছে প্রিপজিশন। তো এখন আমরা অবস্থানগত প্রিপজিশন সম্পর্কে দেখব। দেখুন এখানে একটা ছবি দেওয়া হয়েছে, এটা একটা টেবিল। টেবিলের উপরে বেশ কিছু বল রাখা আছে টেবিলের আশেপাশে। এটা 1 নম্বর বল, 2 নম্বর বল, 3 নম্বর বল, 4 নম্বর বল, 5 নম্বর বল, এবং আরেকটা যেটা সেটা হচ্ছে টেবিলের উপরে একটা লাইট ঝুলছে। অর্থাৎ টেবিলটাকে নিয়ে মোট 6খানা অবস্থানের কিছু অবজেক্ট বা বস্তু দেওয়া আছে। তো এই বস্তুগুলোকে, এদের অবস্থানগুলোকে কিভাবে আমি সেন্টেন্সের সাথে রিলেট করব বা এদের ক্ষেত্রে কোন প্রিপজিশন বসবে। দেখুন এই যে বলটা 1 নম্বর বল টেবিলের উপরে রয়েছে এবং টেবিলের সঙ্গে টাচ হয়ে রয়েছে, হাওয়ায় কিন্তু ভেসে নেই, টেবিলের উপরে রাখা রয়েছে। অর্থাৎ উপরে রয়েছে এবং টাচ হয়ে রয়েছে। এই ক্ষেত্রে যে প্রিপজিশনটা ব্যবহার হয় তা হচ্ছে অন। 2 নম্বর বল কোথায় রয়েছে? এটা রয়েছে টেবিলের পিছন দিকে, ওপারে। পিছনে থাকলে তাকে বলা হয় বিহাইন্ড। এই বলটা কোথায় রয়েছে? টেবিলটার নিচে। নিচে অর্থাৎ আন্ডার। এই বলটা রয়েছে টেবিলটার সামনে। এই ক্ষেত্রে বলা হয় বিফোর অথবা ইন ফ্রন্ট অফ। 5 নম্বর বল রয়েছে হচ্ছে টেবিলটার পাশে। এই অবস্থানকে বলা হয় বিসাইড। এবার টেবিলটার এই পাশে রয়েছে মানে এই নয় যে এইদিকে থাকলে তবেই বিসাইড বলবো, যদি এই পাশে থাকতো তাহলেও বিসাইড বলতাম। আমি কোন দিক থেকে দেখছি তার উপরে নির্ভর করবে, টেবিলের পাশে থাকলেই হলো বিসাইড।
টেবিলের উপরে এবং যে কোনো জায়গায়, এই পুরো টেবিলের যে কোনো জায়গায় টাচ হয়ে থাকলে হবে অন, টেবিলের পিছনে যে কোনো জায়গায় থাকলে হবে বিহাইন্ড, আর টেবিলের নিচে এতটা যে জায়গাটা যেখানে টেবিলের ছায়াটা পড়েছে সেখানে থাকলেই হবে আন্ডার। আর টেবিলের সামনে অনেকটা জায়গা, যদি মনে করি এই জায়গাটা ছড়িয়ে চলে এসেছে অসীম পর্যন্ত, যেখানে বুঝে থাকুন না কেন আমি বলবো বিফোর বা ইন ফ্রন্ট অফ। কিন্তু এই যে লাইটটাও টেবিলের উপরে রয়েছে কিন্তু টেবিলের সঙ্গে টাচ হয়নি। যেমন আমরা যদি ঘরে বসে থাকি, আমাদের মাথার উপরে ফ্যান ঘোরে, ফ্যানটা তো আমাদের মাথার সঙ্গে টাচ হয়ে থাকে না, উপরে রয়েছে কিন্তু টাচ হয়ে নেই, তাকে বলা হয় ওভার। এই ছটা হচ্ছে এই অবস্থানগুলোর নাম। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এগুলোকে এবার সেন্টেন্সে কনভার্ট করতে হবে। তো তার জন্য আমি ছবিটা মুছলাম, আমার মনে আছে ছবিটা, তো সেই অনুযায়ী যদি আমি সেন্টেন্সে কনভার্ট করি তাহলে প্রথম 1 নম্বর বল, আমি নাম দিলাম বল 1। 1 নম্বর বল কোথায় ছিল? টেবিলের উপরে টাচ হয়ে, অর্থাৎ অন। বল 1 ইজ অন দা টেবিল। 2 নম্বর ক্ষেত্রে 2 নম্বর বল কোথায় ছিল? টেবিলের পিছনে, অর্থাৎ বিহাইন্ড। বল 2 is behind the table। অর্থাৎ আপনাকে এর পরবর্তী যে সেন্টেন্সগুলো তার ক্ষেত্রে এই নাম্বারটা খালি চেঞ্জ করতে হবে এবং এই প্রিপজিশনগুলো খালি চেঞ্জ করতে হবে তাদের অবস্থান অনুযায়ী। 3 নম্বর বলছিল হচ্ছে টেবিলের নিচে, অর্থাৎ আন্ডার। তাহলে আমি সেক্ষেত্রে কি লিখবো? হ্যাঁ, আপনি যেটা ভাবছেন সেটাই। বল 3 is under the table। 4 নম্বর বলছে তো টেবিলের ঠিক সামনে অর্থাৎ বিফোর বা ইন ফ্রন্ট অফ। বল 4 is, আমি এখানে ইন ফ্রন্ট অফটা লিখতে চাই, ইন ফ্রন্ট অফ দা টেবিল। সেরকম 5 নম্বর কি হবে? বল 5 ইজ পাশে ছিল, অর্থাৎ বিসাইড, তাহলে বিসাইড দা টেবিল। সেন্টেন্স লাইটটার ক্ষেত্রে এ লাইটটা কি অবস্থায় ছিল? টেবিলের উপরে ঝুলছিল, তো এই লাইট ইজ হ্যাঙ্গিং। হ্যাঙ্গিং এর ক্ষেত্রে বলে দিই, হ্যাং এটা মানে হচ্ছে ঝোলানো, এর পাস্ট ফর্ম হচ্ছে দুটো হয়, একটা হচ্ছে হাং, একটা হচ্ছে হ্যাং। হাং মানে হচ্ছে ঝুলিয়ে ছিল, সেটা যে কোনো বস্তু হতে পারে, কিন্তু হ্যাং এটা কিন্তু এমনি সেন্টেন্সে ব্যবহার করা যায় না, কারণ হ্যাং হচ্ছে ফাঁসিতে ঝোলানো, সেটা সাজার কাছে আছে এবং সেটা একমাত্র জাজ বলতে পারে। The light is hanging over the table। এরপরে যেটা করবো প্রিপজিশনে সেটা হচ্ছে ডাইরেকশনাল প্রিপজিশন বা দিক বোঝাচ্ছে এরকম প্রিপজিশন। এর সঙ্গে কিন্তু অবস্থান রয়েছে, যেমন এটা একটা ঘর, ঘরের ভেতরে একটা লোক দাঁড়িয়ে আছে, ঘরের পাশে একটা সিঁড়ি আছে বা মই আছে, মই দিয়ে একটা লোক উপরে উঠছে, একটা লোক এই দরজার একদম কাছে আছে, ঘরে ঢুকবে, আর এই লোকটাও ঘরের দিকে যাচ্ছে। ঘরে কিন্তু ঢুকে যাবে এটা বলা যাচ্ছে না, কিন্তু কাছাকাছি রয়েছে। আর মনে করছি একটা লোক ছাদেতে দাঁড়িয়ে আছে, আর এখানে যে তিনটে ছবি রয়েছে মনে করছি
এ হচ্ছে বাবা, এ হচ্ছে মা, এ হচ্ছে মেয়ে। তো এবার এদের অবস্থান অনুযায়ী দেখা যাক। প্রথম হচ্ছে এ কোথায় রয়েছে? ঘরের ভিতরে, অর্থাৎ ঘরের মধ্যে প্রবেশ করে আসে। এটাকে বলা হয় ইন, অথবা বলা হয় ইনসাইড। আমি এর অবস্থানটাকে ইনও বলতে পারি, ইনসাইডও বলতে পারি। এ রয়েছে কোথায়? ছাদেতে, অর্থাৎ ছাদের উপরে। এখন ছাদের উপরে মানে সেম টাচ হয়ে আছে, ছাদের সঙ্গে টাচ হয়ে আছে, তাই অন। এই লোকটা কি করছে? এই ঘরের মধ্যে ঢুকছে, অর্থাৎ ও যদি আর এক পা, এই পাটা যদি এগিয়ে দেয় তাহলে ঘরে প্রবেশ করে যাবে। তাহলে এর ক্ষেত্রে এর অবস্থা মানে ডাইরেকশন হচ্ছে ইনটু। খেয়াল রাখবেন, এই ঘরের মধ্যে রয়েছে ইন, এই ঘরের মধ্যে ঢুকবে, অর্থাৎ জাস্ট পাটা বাড়াতে চলেছে, এটা হচ্ছে ইনটু। এও ঘরের মধ্যে যেতে পারে, কিন্তু ঘরে যাবে কিনা আমি শিওর বলতে পারবো না। যতক্ষণ না ও এখানে আসবে ততক্ষণ বলা যাবে না যে এ ঘরে ঢুকবে কিনা। হতেই পারে এ এখান দিয়ে গিয়ে ঘরের পাশ দিয়ে চলে গেল, কিন্তু ওর উদ্দেশ্য কি? ঘরের দিকটা, ঘরের দিকে যাচ্ছে, এর ডাইরেকশন হচ্ছে টু। এ কি করছে? এ সিঁড়ি দিয়ে উঠছে উপর দিকে। এখন এ উপরে অলরেডি রয়েছে, আর এ হচ্ছে উপরে উঠছে, অর্থাৎ উপরের দিকে, অর্থাৎ এর গতি হচ্ছে এই দিকে। এটাকে বলা হয় আপ। এই তিনটে জিনিসের পার্থক্যটা ভালো করে খেয়াল রাখবেন। এর উদ্দেশ্য ঘরের দিকে যাচ্ছে, ঘরে ঢুকবে এটা নয়, ঘরের দিকে যাচ্ছে, তাই হচ্ছে টু। এ ঘরে ঢুকবে, এটাই ওর উদ্দেশ্য, তাই এ হচ্ছে ইনটু। আর এ অলরেডি ঘরের মধ্যে রয়েছে, তাই এ হচ্ছে ইন। টু, ইনটু আর ইন বা ইনসাইড। এই তিনজনের ক্ষেত্রে বাবা, তার অবস্থান কোথায়? আমি এখানে লিখে দিচ্ছি, বাবা, মেয়ে, মা। বাবার অবস্থান কোথায়? মেয়ের পাশে, মেয়ের পাশে অর্থাৎ বিসাইড। মায়ের অবস্থান কোথায়? মেয়ের পাশে, সেটাও বিসাইড। কিন্তু মেয়ের অবস্থান কোথায়? বাবারও পাশে, মায়েরও পাশে। একটা লোক একসঙ্গে দুজনের পাশে এটা রয়েছে, অর্থাৎ দুজনের মাঝখানে। এটা হচ্ছে আইডিয়াটা। এক্ষেত্রে আমি আর পাশে দেখবো না, এটাকে বলা হচ্ছে বিটুইন। বিটুইন হচ্ছে দুজনের মাঝখানে থাকে। তো এদেরকে যদি আমি সেন্টেন্সে কনভার্ট করি এবং নাম্বার দিচ্ছি, যেমন এটা 1 নম্বর, 2 নম্বর, এ 3 নম্বর, এ 4 নম্বর, এ 5 নম্বর, এটাকে পরে দেখা যাবে। 1 নম্বর সেন্টেন্স কি? একটা লোক কি করছে না, ছাদে দাঁড়িয়েছে। ম্যান ইজ স্ট্যান্ডিং অন দা রুফ। রুফ মানে ছাদ, একটা লোক ছাদের উপর দাঁড়িয়ে আছে। 2 নম্বর লোকটা কি করছে না, ঘরের মধ্যে রয়েছে, তার মানে এ ম্যান ইজ স্ট্যান্ডিং ইন দ্য রুম। 3 নম্বর লোকটা কি করছে? এ কিন্তু দাঁড়িয়ে আছে নয়, এ হাঁটছে, এগোচ্ছে, অর্থাৎ যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে লিখবো এ ম্যান ইজ গোয়িং, অ্যাব্রিভিয়েশন ইনটু, আমি লিখবো ইনটু দ্য রুম। 4 নম্বর ব্যক্তি কি করছে? ও ঘরের দিকে যাচ্ছে, যার জন্য প্রিপারেশন হচ্ছে টু। তাহলে সেক্ষেত্রে লিখবো এ ম্যান ইজ গোয়িং টু দ্য রুম। 5 নম্বর লোকটা কি করছে? মই ধরে উপরে উঠছে, উপরে উঠছে অর্থাৎ ছাদে গিয়ে উঠবে। তাহলে আমি এক্ষেত্রে লিখবো এ ম্যান ইজ ক্লাইম্বিং। ক্লাইম্ব মানে হচ্ছে ওঠা, আপ দ্য রুফ।
এবার এই তিনজনের ক্ষেত্রে দেখা যাক। এটা হচ্ছে 6 নম্বর সেন্টেন্স। প্রথমে আমি দেখবো বাবাকে নিয়ে। বাবা কোথায় দাঁড়িয়ে আছে? মেয়ে আর মা দুজনেরই পাশে একদিকে। ফাদার ইজ স্ট্যান্ডিং beside his wife, actually wife na, his daughter and wife. এটা 6 নম্বর সেন্টেন্স। বাবার অবস্থান কোথায়? না তার মেয়ে এবং মা এই দুজনের পাশে, মেয়ে এবং তার স্ত্রীর পাশে। 7 নম্বর দেখুন মাকে, তো সেক্ষেত্রে কি চেঞ্জ হবে? একই সেন্টেন্স থাকবে, খালি অবস্থানে চেঞ্জ হবে। ফাদার আর ওয়াইফের অবস্থানে চেঞ্জ হবে। মাদার ইজ স্ট্যান্ডিং beside her daughter and husband. এরপরে দেখো 8 নম্বর মেয়েকে। মেয়ের ক্ষেত্রে কি বললাম? বাবা এবং মা তাদের মাঝখানে রয়েছে, তাহলে সেক্ষেত্রে লিখবো daughter is standing between her father and mother. এই ক্ষেত্রে বলে দিই, ফাদার এন্ড মাদার তাদেরকে আমরা একসঙ্গে প্যারেন্টস বলি। এখানে আমি প্যারেন্টস বলতে পারবো না, কারণ তারা দুজন একসঙ্গে নেই এখন। তাদের দুজনের মাঝখানে একটা সেপারেশন হয়েছে, যার মধ্যখানে তাদের মেয়ে ঢুকেছে। যদি এনারা পাশাপাশি থাকতেন তখন তাদেরকে আমরা প্যারেন্টস বলতে পারবো। যাকে তো প্রি পজিশনের ক্লাস আজকে এই পর্যন্তই করালাম। গুড বাই।